রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কৌশলগত চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে চালানো এ হামলায় বন্দরের সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি পর্যবেক্ষণ টাওয়ার এবং আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, হামলার পরপরই বন্দরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় এমন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে যা তাদের দাবি অনুযায়ী ইরানের সামরিক ও নৌ অভিযানে ব্যবহৃত হচ্ছিল। ওয়াশিংটনের ভাষ্য, আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক হুমকি মোকাবেলার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরান এই হামলাকে দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। তেহরান জানিয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার বিস্তারিত তদন্ত শুরু করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি জানান, সাম্প্রতিক ওমান সফরে ইরানের প্রতিনিধি দল কেবল ওমানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 11 ঘন্টার বৈঠকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, 12 জুলাই অনুষ্ঠিত 11 ঘন্টার বৈঠকে দুই পক্ষ দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে গরিবাবাদী বলেন, এমন কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এড়াতে ইরান ওমানের কাছে একটি বিকল্প নৌপথের প্রস্তাব দিয়েছে। তার ভাষায়, ইরানের উদ্দেশ্য ওমানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা নয়, বরং প্রণালীটি যেন ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার না হয় তা নিশ্চিত করা। তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় নৌপথ সাময়িকভাবে বন্ধ রেখে নতুন একটি বিকল্প রুট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন হামলার বিষয়ে গরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ছিল নৃশংস ও অপরাধমূলক এবং ইরানের জবাব এমন হতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো আগ্রাসনের সাহস না পায়। তিনি আরো বলেন, ইসলামাবাদ সমঝোতার ভিত্তি ছিল সামরিক অভিযান ও শত্রুতা বন্ধ রাখা, কিন্তু যুক্তরাষ্ট্র সেই অঙ্গীকার ভঙ্গ করায় সমঝোতার আইনগত ও বাস্তব ভিত্তি কার্যত নষ্ট হয়ে গেছে। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পর ইরান কোনো অবস্থাতেই আলোচনার উদ্যোগ নেবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের কূটনীতি ও সামরিক বাহিনীর মধ্যে কোনো মতপার্থক্য নেই। সব পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট সিদ্ধান্ত মাঠ পর্যায়ের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হচ্ছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে তারা সায়েকে অপারেশন এর 8ম ধাপে জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনী ব্যবহৃত আল আজরাক বিমান ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। আজ ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, আল আজরাক ঘাঁটিকে দ্বিতীয়বারের মতো লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ইরানের লয়টারিং ড্রোন ব্যবহার করা হয়। এতে মার্কিন F/A-18 যুদ্ধ বিমানের আশ্রয়স্থল এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের বড় বড় হ্যাঙ্গার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের বারবার আগ্রাসী হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির যথাযথ জবাব দেয়া হবে। ইরানের সেনাবাহিনী জোর দিয়ে জানায়, তাদের প্রতিরক্ষা সক্ষমতার উদ্দেশ্য কোনো যুদ্ধ শুরু করা নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অটল সংকল্পের বহিঃপ্রকাশ। এদিকে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ভূখণ্ড, বিশেষ করে দক্ষিণ উপকূলীয় এলাকায় একাধিক হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে। এর আগে সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেন,
সামরিক শক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র কখনোই হরমুজ প্রণালী পুনরায় খুলতে বাধ্য করতে পারবে না। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রগুলোর অধিকার এবং জনগণের মর্যাদার প্রতি সম্মান দেখাতে যুক্তরাষ্ট্রকে শিখতে হবে। যুদ্ধ বা আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় চালু করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। ইরান 2026 সাল জুড়ে তাদের মহাকাশ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে শহীদ সুলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশনের প্রথম ধাপ উৎক্ষেপণ এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম রাডার স্যাটেলাইট রাদ-1 উন্মোচনের প্রস্তুতি চলছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী এবং ইরানিয়ান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ জানান, চলতি ইরানি বছরে স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্র, উৎক্ষেপণ কেন্দ্র, বিশেষায়িত গবেষণাগার, নাহিদ-2 ও নাহিদ-3 যোগাযোগ স্যাটেলাইট এবং শহীদ সুলাইমানি কনস্টেলেশনের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, নাহিদ-3 একটি জিও স্টেশনারি কক্ষপথ ভিত্তিক যোগাযোগ স্যাটেলাইট যা তথ্য আদান প্রদানের বিভিন্ন সেবা দিতে সক্ষম হবে। বর্তমানে এর নকশা এবং থ্রাস্টার ও প্রপালশন সিস্টেম সহ গুরুত্বপূর্ণ উপব্যবস্থা নির্মাণের কাজ চলছে। সালারিয়া ব্যাখ্যা করেন, নিম্ন কক্ষপথে সেবা দিতে সাধারণত একাধিক স্যাটেলাইটের সমন্বয়ে কনস্টেলেশন প্রয়োজন হলেও 36,000 কিলোমিটার উচ্চতার জিও স্টেশনারি কক্ষপথে একটি স্যাটেলাইট বিস্তৃত এলাকা কভার করতে পারে। তিনি জানান, শহীদ সুলাইমানি কনস্টেলেশনের প্রথম ধাপে 24টি স্যাটেলাইট থাকবে, যার মধ্যে 18টি কার্যকর এবং 6টি ব্যাকআপ স্যাটেলাইট। এসব স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং উৎক্ষেপণ যান প্রস্তুত হলেই ধাপে ধাপে মহাকাশে পাঠানো হবে। একই সঙ্গে পার্স-2 পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এটি উৎক্ষেপণের শেষ পর্যায়ে রয়েছে। ইরাকের উপসাগরীয় উপকূলে অবস্থিত গ্র্যান্ড ফাও বন্দরের কন্টেইনার ইয়ার্ডে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়নি। বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনটি কন্টেইনার ইয়ার্ডের একটি খোলা স্থানে পড়ে। এটি শ্রমিক, যন্ত্রপাতি বা বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে বিধ্বস্ত হওয়ায় কোনো মানবিক বা বস্তুগত ক্ষতি হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি বন্দরের দৈনন্দিন কার্যক্রমে কোনো প্রভাব ফেলেনি। কন্টেইনার হ্যান্ডলিং, পণ্য পরিবহন এবং অন্যান্য অপারেশন স্বাভাবিকভাবেই চলছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কে বা কারা ড্রোনটি উৎক্ষেপণ করেছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার দায়ও কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। ইরাকি কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে এর উৎস, গতিপথ এবং সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। সোমবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিদেশি শক্তির যে কোনো একতরফা উদ্যোগের কঠোর জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-র প্রকাশিত বিবৃতিতে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কর্মকাণ্ড ও উস্কানিমূলক পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কিংবা ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলে হস্তক্ষেপ করে তবে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ইরানের সামরিক বাহিনীর ভাষায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও সতর্ক করেছে তেহরান। বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বা অভিযানে সহযোগিতা না করে। ইরানের দাবি, বাইরের শক্তির হস্তক্ষেপ কেবল আঞ্চলিক অস্থিতিশীলতাই বাড়াবে। একই দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক মুখপাত্র একই ধরনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ অটুট থাকবে এবং দেশটি দৃঢ়তা ও শক্তির সঙ্গে সেই নিয়ন্ত্রণ বজায় রাখবে। IRGCর মুখপাত্র আরও বলেন, আমরা বিদেশি শক্তি এবং তাদের মিত্রদের ইরানি জাতির ইচ্ছার প্রতি সম্মান দেখাতে বাধ্য করব। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা সামরিক উপস্থিতিকে সহজভাবে নেবে না। ইরানের এই কড়া প্রতিক্রিয়া এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের পর।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালী নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেবে এবং এ কাজে অংশ নেওয়ার বিনিময়ে অন্যান্য দেশকে অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্প বলেন, আমরাই এটি পাহারা দেব, আর পাহারা দেওয়ার জন্য আমাদের অর্থ দেওয়া হবে, অনেক অর্থ। আমাদের মানুষদের ঝুঁকির মধ্যে রাখছি, তাই এর বিনিময়ে ক্ষতিপূরণ চাই। এর কয়েক ঘন্টা পর আরো কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ কার্যকর করছে এবং নিরাপদে চলাচল করতে চাইলে জাহাজগুলোকে অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্পের দাবি, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের মাধ্যমে এই অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী অন্তত 60 দিনের আলোচনা শেষে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অগ্রগতির ভিত্তিতে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তবে সেই প্রক্রিয়া প্রত্যাশিত ফল না দেওয়ায় যুক্তরাষ্ট্র আবারও কঠোর নীতি গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা বা রাজনৈতিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের অবস্থান আরও অনড় হলে এই কৌশলগত জলপথকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সোমবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও বাহরাইন সহ একাধিক সদস্য দেশ ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ তোলে এবং সৌদি আরবের ওপর হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে রিয়াদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। এই জরুরি বৈঠকটি ডাকার অনুরোধ করেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন আল জিন্দানি। 7 জুলাই পাঠানো এক চিঠিতে তিনি বৈঠকের আবেদন জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক পেন হোল্ডার হিসেবে যুক্তরাজ্য এবং বাহরাইন এই উদ্যোগকে সমর্থন করে। বৈঠকের পটভূমিতে রয়েছে 3 জুলাই তেহরান থেকে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বিমানের অবতরণ। পরে একই বিমান ইরান ফিরে যায়। অভিযোগ অনুযায়ী ওই বিমানে হুথি কর্মকর্তাদের বহন করা হয়েছিল, যারা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। ইয়েমেন সরকার এই ফ্লাইটকে তাদের সার্বভৌমত্ব ও আকাশ সীমার লঙ্ঘন বলে প্রতিবাদ জানায়। সোমবারও আরেকটি ইরানি বিমান হুথি প্রতিনিধি দল নিয়ে হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। এর কয়েক ঘন্টা আগে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলার খবর পাওয়া যায়। ইয়েমেন সরকারের দাবি, ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানি বিমানটির অবতরণ ঠেকানো। এসব ঘটনার পর হুথিরা ঘোষণা দেয় যে সৌদি আরবের সঙ্গে তাদের উত্তেজনা প্রশমন পর্ব শেষ হয়েছে। এরপর তারা সৌদি আরবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে ইয়েমেনের টেকসই শান্তির একমাত্র পথ হল ইয়েমেনিদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া। তিনি সতর্ক করে বলেন, একতরফা পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠা করবে না, বরং দেশটিতে বিভাজন ও অস্থিরতা আরো গভীর করবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্যামি ব্রুস ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, 3 জুলাইয়ের ফ্লাইটটি আসলে জানাজায় অংশগ্রহণের আড়ালে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের ইয়েমেনে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। তার ভাষায় এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2216 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। তিনি আরও বলেন, সোমবারের ফ্লাইটটিও ইয়েমেন সরকারের প্রকাশ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিচালিত হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্রুস ইরানের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে দেশটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার দাবি অনুযায়ী একটি কাতারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ এবং সংযুক্ত আরব আমিরাতগামী একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ইরানের হামলার অভিযোগ তোলেন তিনি। যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচল রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত
কেট ফস্টার হুথিদের সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলাকে বেপরোয়া ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন এবং রিয়াদের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, ইয়েমেন সরকারের অনুমতি ছাড়া ইরানি বিমানের অবতরণ দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। যদি বিমানে সামরিক সদস্য বা অস্ত্র থাকার তথ্য সত্য হয় তবে তা জাতিসংঘের 2216 ও 2140 নম্বর প্রস্তাবেরও লঙ্ঘন হবে। তিনি এ বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেন। বাহরাইনের রাষ্ট্রদূত জামাল আল রোয়াই হুথিদের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি সহ হুথিদের সাম্প্রতিক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি বলেন, হুথিদের প্রতি যে কোনো ধরনের সহায়তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফো বলেন, ইয়েমেন সরকারের অনুমতি ছাড়া সানা ও হোদেইদা বিমানবন্দরে ইরানি বিমানের অবতরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইয়েমেনের বৈধ কর্তৃপক্ষকে দুর্বল করেছে। তিনি হুথিদের কাছে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত আনা ইভস্তিকনিভা 3 জুলাইয়ের ফ্লাইটটিকে সম্পূর্ণ মানবিক বলে উল্লেখ করেন, যদিও তিনি স্বীকার করেন যে ঘটনাটি উত্তেজনা বাড়িয়েছে। রাশিয়া ইয়েমেনের উপর আরোপিত আকাশ, স্থল ও সমুদ্র অবরোধ প্রত্যাহার এবং সৌদি আরব ও ইরানকে সম্পৃক্ত করে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন শান্তি উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। বৈঠকে ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘের ভারপ্রাপ্ত সহকারী মহাসচিব ইন্দ্রিকা রাতওয়াতে জানান, বর্তমানে ইয়েমেনে 1,80,00,000-এরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে। গত এক বছরে অর্থ সংকটের কারণে 450টিরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হলে ইয়েমেনের মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল 2024 ও 2025 সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। পরিকল্পনা ছিল তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলে তাকে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। প্রতিবেদনে বলা হয়, আহমাদিনেজাদ বর্তমানে ইরানে অবস্থান করছেন। গত সপ্তাহে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের শোভাযাত্রায় তাকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অবস্থায় দেখা গেছে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। ক্ষমতায় থাকাকালে তিনি ইসরায়েল বিরোধী কড়া অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন। তার সময়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় জোরদার করে, যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তোলে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, 2025 সালের জুনে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার একটি গোপন বৈঠক হয়। ওই বৈঠকের কিছুদিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর আগে একই বছরের এপ্রিলেও তিনি বুদাপেস্ট সফর করেছিলেন। জানা যায়, বুদাপেস্টে তার সফরের আনুষ্ঠানিক কারণ ছিল লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসে বক্তব্য দেওয়া, কিন্তু সেই সফরের আড়ালেই মোসাদ কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিল যে আহমাদিনেজাদ ধীরে ধীরে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে টানা 3 বার অযোগ্য ঘোষণা করা হয়। এতে তিনি রাজনৈতিকভাবে হতাশ হয়ে পড়েন এবং যে ব্যবস্থাকে একসময় তিনি সমর্থন ও রক্ষা করেছিলেন সেই ব্যবস্থার প্রতি তার আস্থা কমতে শুরু করে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েল গোপনে আহমাদিনেজাদের ভ্রমণ ও আবাসনের জন্য অর্থ সহায়তা দিয়েছিল। বিদেশ সফরের সময় একাধিকবার মোসাদ কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরায়েলের ধারণা ছিল শাসন পরিবর্তনের পর তাকে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ কারণেই মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পুরো পরিকল্পনা সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও অবহিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আহমাদিনেজাদ নাকি তার ঘনিষ্ঠদের বলেছিলেন, শাসন পরিবর্তন বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তিনি নিজেকে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে উপস্থাপন করতে পারবেন। এমনকি সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের মতো নতুন রাজনৈতিক রূপে আবির্ভূত হওয়ার কথাও তিনি উল্লেখ করেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেও তিনি প্রস্তুত ছিলেন। তবে আহমাদিনেজাদের এই অবস্থান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সন্দেহের কারণ হয়ে ওঠে। বিশেষ করে 2017 সালে তিনি ট্রাম্পকে প্রকাশ্যে একটি চিঠি পাঠানোর পর থেকেই তার উপর নজরদারি বাড়ানো হয়।
পাশাপাশি তার ব্যক্তিগত জীবনযাপনেও পরিবর্তন আসে। তিনি আগের পরিচিত খাকি জ্যাকেটের পরিবর্তে পরিমিত নকশার স্যুট পরতে শুরু করেন, দাড়ির পরিচর্যায় পরিবর্তন আনেন, ইংরেজি শেখেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন র্যাপ গানের লিরিক নিয়েও মন্তব্য করতে থাকেন। প্রতিবেদন অনুযায়ী 2023 সালে গুয়াতেমালায় একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার পর থেকেই ইরানি কর্মকর্তারা সন্দেহ করতে শুরু করেন যে তিনি মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। গুয়াতেমালা ও হাঙ্গেরি উভয় দেশেরই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি 2025 সালের 28 ফেব্রুয়ারি আহমাদিনেজাদের ওপর কঠোর নজরদারি শিথিল করার উদ্দেশ্যে ইসরায়েল তার আবাসিক কমপ্লেক্সে একটি হামলা চালায়। হামলায় তার দেহরক্ষীদের ব্যবহৃত একটি ভবন এবং সাজোয়াজান লক্ষ্যবস্তু ছিল। এরপর মোসাদ সদস্যরা তাকে একটি গাড়িতে করে ইরানের ভেতরেই একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তবে ওই উদ্ধার অভিযানে আহমাদিনেজাদ সন্তুষ্ট ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বরং তিনি ধীরে ধীরে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে আইআরজিসি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের তথ্য সংগ্রহ করতে থাকে। প্রতিবেদনের শেষাংশে দাবি করা হয়, মোসাদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর আহমাদিনেজাদ নিরাপদ আশ্রয় ত্যাগ করেন। বর্তমানে তিনি আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। রাষ্ট্র সাধারণত একদিনে আত্মহত্যা করে না, তারা ধীরে ধীরে বিষকে নীতিতে পরিণত করে। নৈতিক অবক্ষয়কে বাস্তববাদ, বিচ্ছিন্নতাকে কৌশলগত স্বায়ত্তশাসন এবং ধার করা নিষ্ঠুরতাকে শক্তি বলে চালিয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল এই পথেই এগিয়েছে, আর নরেন্দ্র মোদীর ভারত যেন সমালোচকের চেয়ে অনুসারীর ভূমিকায় বেশি গ্রহণ করেছে। সমস্যাটি এই নয় যে ভারতের নিজস্ব জাতীয় স্বার্থ রয়েছে, প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রেরই তা থাকে। প্রকৃত সংকট হলো নয়াদিল্লি এখন নিজের স্বার্থকে একটি ক্রমশ নৈতিক বৈধতা হারানো আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি নিঃশর্ত আনুগত্যের সঙ্গে গুলিয়ে ফেলছে। একসময় ভারত বান্দুক সম্মেলনের চেতনা, ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম, জোট নিরপেক্ষ আন্দোলন, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং বৈশ্বিক দক্ষিণের মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থানের জন্য পরিচিত ছিল। সেই ইতিহাস নিখুঁত না হলেও তার নৈতিক ও কূটনৈতিক ওজন ছিল। ভারত বুঝত নৈতিকতা ছাড়া শক্তি কেবল পতাকাবাহী বর্বরতায় পরিণত হয়, অথচ আজ সেই ঐতিহ্যকে ড্রোন, নজরদারি প্রযুক্তি, সন্ত্রাস বিরোধী ভাষ্য এবং এমন একটি রাষ্ট্রের ঘনিষ্ঠতার বিনিময়ে বিসর্জন দেয়া হচ্ছে যার আঞ্চলিক নীতি অনেকের দৃষ্টিতে প্রতিবেশীদের উপর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ধারণার উপর দাঁড়িয়ে আছে। ইসরায়েলের বর্তমান সংকট প্রকাশ্য। গাজায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান তাকে অধিক নিরাপত্তা দিয়েছে, এমন দাবি ব্যাপকভাবে বিতর্কিত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নৈতিক অবস্থান এবং ভাবমূর্তি গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। কোনো রাষ্ট্র যদি একটি জনগোষ্ঠীকে দীর্ঘ অবরোধে রাখে, নগর ধ্বংস করে এবং পরে আন্তর্জাতিক সমর্থন কমে যাওয়ায় বিস্ময় প্রকাশ করে, তবে তা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেই প্রতীয়মান হয়। যুদ্ধক্ষেত্রে সাময়িক সাফল্য কূটনৈতিক বৈধতার বিকল্প হতে পারে না। ভারতের অনুকরণ আরও তাৎপর্যপূর্ণ, কারণ দেশটির সামনে ভিন্ন এক সম্ভাবনা ছিল। বিশাল জনসংখ্যা, সমৃদ্ধ সংস্কৃতি, ঔপনিবেশিক অভিজ্ঞতা এবং বহুত্ববাদী পরিচয় তাকে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার কাছে স্বতন্ত্র নেতৃত্বের সুযোগ দিয়েছিল। কিন্তু সমালোচকদের মতে স্বাধীন কৌশলগত অবস্থানের পরিবর্তে ভারত ক্রমেই তেল আবিব এবং ওয়াশিংটনের নীতির কাছাকাছি অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছে। ইরান সংকটের সময় এই বিতর্ক আরও তীব্র হয়, যখন অনেকের মতে ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সতর্ক এবং সীমিত। একইভাবে 2025 সালের ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা দেশটির শক্তির ভাবমূর্তিকে নতুন করে আলোচনায় আনে। ঘটনা প্রবাহ নিয়ে ভিন্নমত থাকলেও এটি স্পষ্ট যে আধুনিক সামরিক ও কূটনৈতিক বাস্তবতা কেবল রাজনৈতিক ভাষণ বা টেলিভিশন কেন্দ্রিক জাতীয়তাবাদ দিয়ে নিয়ন্ত্রিত হয় না। ভারতের সফট পাওয়ারও পরিবর্তনের মুখে। বলিউড একসময় প্রেম, সঙ্গীত, বৈচিত্র্য ও মানবিকতার ভাষা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। এখন সমালোচকদের একাংশের মতে এর একটি অংশ ক্রমেই রাজনৈতিক মতাদর্শ, সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং অতিরঞ্জিত দেশপ্রেমের বাহকে পরিণত হচ্ছে। একইভাবে যোগ ব্যায়ামের মতো গভীর দার্শনিক অনুশীলনের ক্ষেত্রেও সাংস্কৃতিক ব্র্যান্ডিংয়ের উপকরণে রূপান্তরিত হয়েছে।
দেশটির ভেতরও ধর্মীয় মেরুকরণ, সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি অবিশ্বাস এবং সামাজিক বিভাজন ভারতের বহুত্ববাদী রাষ্ট্র পরিচয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস দর্শন, জওহরলাল নেহরুর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং ভারতের বহু সংস্কৃতির ঐতিহ্য কেবল অতীতের স্মৃতি নয়, এগুলোই ছিল দেশের কৌশলগত শক্তি। এই ভিত্তিকে দুর্বল করা নৈতিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও কূটনৈতিক সক্ষমতাকেও ক্ষয় করে। এখানেই সমালোচকদের মতে ভারত ও ইসরায়েলের মধ্যে একটি উদ্বেগজনক মিল দেখা যায়। যদি কোনো রাষ্ট্র মনে করে সামরিক শক্তি বা সংখ্যাগরিষ্ঠ আধিপত্যই স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তবে তা শেষ পর্যন্ত আরও বেশি প্রতিপক্ষ, আরও বেশি অবিশ্বাস এবং আরও বেশি গভীর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। ভয় কখনো প্রকৃত সম্মান নয়, তা কেবল ভবিষ্যতের ক্ষোভকে বিলম্বিত করে। ভারত যদি সত্যি বৈশ্বিক নেতৃত্বের দাবিদার হতে চায়, তবে তাকে অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তা কেন্দ্রিক মডেলের অনুকরণ নয়, বরং নিজের ঐতিহাসিক শক্তি, নৈতিক আত্মবিশ্বাস, সাংস্কৃতিক বহুত্ববাদ এবং স্বাধীন কূটনৈতিক ঐতিহ্যের উপর ভর করেই এগোতে হবে। বস্তুগত শক্তি অর্জন করা সম্ভব, কিন্তু নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়ে গেলে সেই শক্তি দীর্ঘমেয়াদে টেকসই হয় না। এই শিক্ষা ভারত চাইলে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করতে পারে, অনুকরণের নির্দেশিকা হিসেবে নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।